সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোভিড-19 মহামারীর কারণে দীর্ঘদিন আমরা ক্লাস থেকে বঞ্চিত। যা হোক, আমরা আজকে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের একাদশ অধ্যায় জিন প্রযুক্তি ও বিবর্তন নিয়ে আলোচনা করব। এটি জীববিজ্ঞানের দ্বিতীয় পত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায় হতে একটি সৃজনশীল কোশ্চেন প্রতি বছরই বোর্ডের পরীক্ষায় আসে, সেজন্য এটা অনেক গুরুত্ব দিয়ে পড়তে হবে। তাছাড়া জীববিজ্ঞানের সবচেয়ে মজা একটি চ্যাপ্টার হলো জিন তত্ত্ব ও বিবর্তন, যেটা পড়ে তোমাদের অনেক ভালো লাগবে। এই অধ্যায়ে আমরা যা পড়াবো আজকে তা বোর্ডের পাশে লেখা আছে, খেয়াল করে দেখো। বংশগতি কি, বংশগতিবিদ্যা কি, মেন্ডেল কে ছিলেন, তার অবদান, মেন্ডেলিজম। আর এই বংশগতিবিদ্যা তথা জেনেটিক্স পড়তে যে কতিপয় শব্দের ব্যাখ্যা আমাদের জানতে হবে। এই শব্দগুলো না জানলে মেন্ডেলের সূত্র পড়া যাবে না বা বোঝা যাবে না। যাই হোক, প্রথমে যাব আমরা বংশগতি কি। বংশগতি ইংরেজি শব্দ হলো হেরিডিটি। আমরা সাধারণত একটা ছেলে বা মেয়ে দেখলে বলি ওই ছেলে মেয়েটা তার বাবা মার মতো অনেকটা হয়েছে, অথবা তার দাদা দাদির মতো হয়েছে। কারণ কি, ওই সন্তান ছেলে বা মেয়ে তার বাবা মার মতো হওয়ার কারণ বাবা মা হতে জিন, ডিএনএ, ক্রোমোজোম এ সমস্ত উপাদান ওই সন্তানের মধ্যে স্থানান্তরিত হয়েছে। আর এই কারণে সন্তান অনেকটা বাবা মার মতো হয়ে থাকে। গায়ের বর্ণ, চুলের গঠন, বিভিন্ন কিছু বৈশিষ্ট্য অনেকটাই মিল সম্পন্ন হয়ে থাকে। মূলত পিতামাতা কাছ থেকে ক্রোমোজোম তথা জিন শব্দটা তোমরা জানো স্থানান্তরিত হয়, যার কারণে ছেলে মেয়ে পিতামাতার মতো অনেকটা হয়। জিন কি এ শব্দটা তোমরা জানো। জীবের চাইতে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একক হলো জিন। যাই হোক, এই চ্যাপ্টারে প্রথমে আমরা চলে যাব বংশগতি কি। বংশগতি হেরিডিটি যে প্রক্রিয়ায় পিতামাতার বৈশিষ্ট্য সন্তান সন্ততির মধ্যে সঞ্চালিত হয়, স্থানান্তরিত হয়, সেই প্রক্রিয়ার নাম হলো বংশগতি। পিতা মাতার বৈশিষ্ট্য, আকার আকৃতি, গায়ের বর্ণ, সকল বৈশিষ্ট্য সন্তান সন্ততির মধ্যে যে প্রক্রিয়ায় সঞ্চালিত হয় তার নাম বংশগতি তথা হলো হেরিডিটি। এরপর আমরা যাব বংশগতিবিদ্যা, যার ইংরেজি শব্দ হলো জেনেটিক্স। বংশগতিবিদ্যা কাকে বলে? জীববিজ্ঞানের যে শাখায় বংশগতি নিয়ে আলোচনা, পর্যালোচনা, গবেষণা করা হয় তাকেই বলা হয় বংশগতিবিদ্যা তথা জেনেটিক্স। বংশগতি নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাই হলো বংশগতিবিদ্যা। বংশগতিবিদ্যা ইংরেজি শব্দ জেনেটিক্স, যে শব্দটি জিন শব্দ থেকে উৎপত্তি হয়েছে। জিন থেকে জেনেটিক শব্দের উৎপত্তি। 1905 সালে উইলিয়াম বেনসন নামক বিজ্ঞানী এই জেনেটিক শব্দটি প্রথম প্রবর্তন করেন। তাহলে জেনেটিক শব্দটি কোথায় থেকে আসছে? জিন শব্দ থেকে। কে প্রবর্তন করেন? উইলিয়াম বেনসন। কত সালে? 1905 সালে। এগুলা তোমাদের এমসিকিউ এর জন্য জানতে হবে। এমসিকিউতে এই সমস্ত কোশ্চেনগুলো আসে। বংশগতিবিদ্যা জেনেটিক্স পড়তে গিয়ে প্রথমে মেন্ডেলের নাম তোমরা শুনবা। মেন্ডেল সবাই তোমরা তার নাম জানো। নবম দশম শ্রেণীতে তোমরা জীববিজ্ঞান বইয়ের অধ্যায় 12তে পড়ে আসছো। মেন্ডেল কে ছিলেন, তার অবদান। বংশগতি
বিদ্যার সবচেয়ে পরিচিত নাম মেন্ডেল। মেন্ডেল পুরো নাম হলো গেগর জোহান মেন্ডেল। মেন্ডেল 1822 সালে অস্ট্রিয়ার ব্রুনেতে জন্মগ্রহণ করে। সে দীর্ঘ 7 বছর মটরশুঁটি গাছ নিয়ে গবেষণা করে এই বংশগতি উপর 2টি সূত্র আবিষ্কার করেন। সেজন্য মেন্ডেলকে বংশগতি বিদ্যার জনক বলা হয়। তাহলে মেন্ডেল সম্পর্কে আমরা আরো ডিটেলস জানবো। মেন্ডেল 1822 সালে জন্মগ্রহণ করলে তার ইচ্ছা ছিল সে উচ্চশিক্ষা লাভ করবে, কিন্তু দারিদ্রতার কষাঘাতে সে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া ছেড়ে একটি গির্জার দায়িত্ব পালন করেন। সেই গির্জায় দায়িত্ব পালনরত অবস্থায় মটরশুঁটি গাছ নিয়ে গবেষণা করেন। 34 প্রকার মটরশুঁটি গাছ নিয়ে দীর্ঘ 7 বছর গবেষণা করে বংশগতির উপর 2টি সূত্র আবিষ্কার করেন। তার এই সূত্র দুটিকে বলা হয় মেন্ডেলিজম তথা মেন্ডেলবাদ। সেই সূত্র দুটিকে বলা হয় মেন্ডেলবাদ তথা মেন্ডেলিজম। তাহলে মেন্ডেলিজম কি, মেন্ডেলিবাদ কি, এটা বা বলতে কি বুঝো প্রশ্ন আসতে পারে। তাহলে তোমরা লিখবা, গেগর জোহান মেন্ডেল দীর্ঘ 7 বছর মটরশুঁটি গাছের উপর গবেষণা করে বংশগতির উপর 2টি সূত্র আবিষ্কার করেন। এই সূত্র দুটিকে মেন্ডেলের সূত্র মেন্ডেলিজম তথা মেন্ডেলবাদ বলা হয়। মেন্ডেল গির্জার দায়িত্ব পালনরত অবস্থায় 34 প্রকার মটরশুঁটি নিয়ে গবেষণা করে 2টি সূত্র আবিষ্কার করেন। 1857 সালে 1866 সালে তার এই গবেষণার ফলাফল ব্রুন ন্যাচারাল সোসাইটিতে জমা দেয়। 1884 সালে গেগর জোহান মেন্ডেল মৃত্যুবরণ করেন। মেন্ডেল এত বড় একটা আবিষ্কার করে গেছেন তা তার জীবদ্দশায় সে জানতে পারেনি। যুগ যুগ ধরে এই মেন্ডেলের সূত্র জিন তত্ত্ব আমরা পড়ব, পৃথিবী মানুষ পড়বে, কিন্তু মেন্ডেল এত বিশাল আবিষ্কার করেছে সে জানে না। কিভাবে? মেন্ডেল তার ফলাফল যখন ব্রুন ন্যাচারাল সোসাইটিতে জমা দিয়ে যান, তারপর 84 সালে মারা যান তিনি। মেন্ডেল মারা যাওয়ার 16 বছর পর 1900 সালে 3 জন বিজ্ঞানী যখন এই নিয়ে গবেষণা করে, তখন তারা বলেন আজ থেকে বহু বছর পূর্বে গেগর জোহান মেন্ডেল এই বংশগতির উপর সূত্রগুলো আবিষ্কার করে গেছে, এবং তখন তারা এই মেন্ডেলের সূত্রের স্বীকৃতি দেন। এজন্য বলা হয় মেন্ডেল 84 সালে মারা যায়, তার 16 বছর পর এই সূত্রগুলা পুনরায় আবিষ্কৃত হয়। যে 3 জন বিজ্ঞানী এই মেন্ডেলের সূত্র দুটিকে পুনরায় আবিষ্কৃত করেন, তারা হলো একজন নেদারল্যান্ডের উদ্ভিদ বিজ্ঞানী হ্যাগো দা ব্রিজ, একজন ছিলেন জার্মানির উদ্ভিদ বিজ্ঞানী কার্ল করেন্স, আরেকজন ছিলেন অস্ট্রিয়ার কৃষি বিজ্ঞানী এরিক চেরমার্ক। এরা 3 জন মেন্ডেলের সূত্রের স্বীকৃতি দেন। এ হলো মেন্ডেলের অবদান সম্পর্কে আমরা জানলাম। তাহলে মেন্ডেল মৃত্যুর পর 16 বছর পর এই সূত্রগুলা আবিষ্কৃত হয়। এটাই হলো মেন্ডেলবাদ, মেন্ডেলের অবদান। যাই হোক, বংশগতিবিদ্যা জেনেটিক্স পড়তে গেলে এবং মেন্ডেলের সূত্র পড়তে গেলে আমাদের কতিপয় শব্দের ব্যাখ্যা জানতে হবে। এই শব্দগুলা যদি আমরা না ভালোভাবে জানি তাহলে মেন্ডেলের সূত্র পড়তে সমস্যা হবে। এজন্য মেন্ডেলের সূত্র দুটি পড়ার পূর্বে আমরা কতিপয় শব্দের ব্যাখ্যা
আগে জানবো। এর মধ্যে প্রথমে যাব ফ্যাক্টর তথা জিন কি। আসলেও আগে বলেছি জিন তোমরা কি জানো। জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একককে জিন বলা হয়। জীবের যে কোনো চারিত্রিক বৈশিষ্ট্য, সেটা দৃশ্য অদৃশ্য, সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একক হলো জিন। কিন্তু মেন্ডেল যখন সূত্র আবিষ্কার করে তখন জিন শব্দটি পৃথিবীতে আবিষ্কৃত হয়নি, তখন ফ্যাক্টর শব্দটি মেন্ডেল ব্যবহার করেন। যাকে মেন্ডেল ফ্যাক্টর বলেছেন আমরা তাকে এখন জিন বলবো। তাহলে জিন এবং ফ্যাক্টর মূলত একই শব্দ। মেন্ডেলে ব্যবহার করেছিলেন ফ্যাক্টর, আমরা ব্যবহার করব জিন। তাহলে ফ্যাক্টর তথা জিন কি? ক্রোমোজোমের ডিএনএ এর মধ্যে সুনির্দিষ্টভাবে অবস্থিত থাকে জিন, আর এই জিন মূলত ডিএনএ এর অংশ বিশেষ যা জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে ডিএনএ এর অংশ বিশেষ যা জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে থাকে তার নাম জিন। যাকে আমরা জিন বলতেছি তাকেই মেন্ডেল ফ্যাক্টর বলছেন। তাহলে আমরা যদি বলি একটি মটরশুঁটি গাছ লম্বা, তাহলে আমরা বলবো সে মটরশুঁটি গাছটা লম্বা কিসের কারণে? টি ফ্যাক্টরের কারণে। মেন্ডেল মটরশুঁটি গাছ লম্বা বলেছিল টি ফ্যাক্টরের কারণে। আমরা ওই মটরশুঁটি গাছটা লম্বা বলবো বর্তমানে টি জিনের কারণে। তাহলে যার নাম ফ্যাক্টর তার নামই জিন। একটা মানুষ লম্বা ক্যাপিটাল টি জিনের কারণে বলতেছি। মেন্ডেল হিসাবে আমরা বলবো একটা মানুষ লম্বা ক্যাপিটাল টি ফ্যাক্টরের কারণে। তাহলে ফ্যাক্টর আর জিন একই কথা। ফ্যাক্টর জিন কি পারা যাবে কিনা, বুঝতে পারছো কিনা? মটরশুঁটি গাছ একটা খাটো। মেন্ডেল সে খাটোর জন্য যে ফ্যাক্টরটা ব্যবহার করেছে সেটা হলো ছোট হাতের টি। আর আমরা খাটোর জন্য এখন যে জিনটি ব্যবহার করব সেটার নাম হলো ছোট হাতের টি। তাহলে ফ্যাক্টর জিন একই কথা। তাহলে ফ্যাক্টর জিন সম্পর্কে আমরা জানলাম। লুকাস কাকে বলে? লুকাস তোমরা জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ে আমরা পড়েছি। এই একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমের এই জায়গাতে একটা জিন আছে, এটাতে একটা জিন আছে, এটাতে একটা জিন আছে। এই যে টি, ক্যাপিটাল টি অথবা স্মল টি, এই যে জায়গাগুলো অবস্থান করছে, যে স্থানে জিনগুলো অবস্থান করে তার নাম লুকাস। তাহলে ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে বলা হয় লুকাস। এই একটা ক্রোমোজোম, এর ক্ষেত্রে একটা জিন অবস্থান করছে, এটাকে ক্যাপিটাল টি জিন, এটাকে লুকাস বলবো, এটাকে লুকাস বলবো, এটাকে লুকাস বলবো। তাহলে লুকাস কি, ক্লিয়ার কিনা? এরপরে আমরা যাব অ্যালিল। অ্যালিল বা অ্যালিলিমর্ফ শব্দটি তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। জ্ঞানমূলক এবং অনুধাবন দুটার জন্যই এই কোশ্চেনটা আসে। তাহলে অ্যালিল কি আমরা এটা জানবো, তথা অ্যালিলিমর্ফ। অ্যালিল হলো সমসমস্ত ক্রোমোজোমের কোন নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী জিন দুটির একটিকে অপরটির অ্যালিল বলা হয়। এই অ্যালিল দুটি সমধর্মী হতে পারে, ভিন্নধর্মী হতে পারে। আমরা একটু বোর্ডে দেখে খেয়াল করি। এ একটা ক্রোমোজোম, বি আরেকটি ক্রোমোজোম। এই ক্রোমোজোমের এই লোকাসে ক্যাপিটাল টি জিন,
এক্ষেত্রে ক্যাপিটাল টি জিন, এক্ষেত্রে স্মল টি আছে। এই বি ক্রোমোজোমের এই লোকাসে ক্যাপিটাল টি, এক্ষেত্রে স্মল টি, এক্ষেত্রে এই লোকাসে স্মল টি আছে। তাহলে আমরা যদি খেয়াল করি সমসমস্ত ক্রোমোজোম, যে ক্রোমোজোম দুটির আকার আকৃতি গঠন প্রকৃতি একই ধরনের, সেই ক্রোমোজোম দুটাকে বলা হয় সমসমস্ত ক্রোমোজোম। যেমন এই দুটি ক্রোমোজোমকে আমরা বলতে পারি সমসমস্ত ক্রোমোজোম তথা হোমোলোগাস ক্রোমোজোম। এই দুটা ক্রোমোজোম, এটা এ এটা বি, এটা আকার আকৃতি গঠন প্রকৃতি একই ধরনের, এদেরকে বলা হচ্ছে সমসমস্ত ক্রোমোজোম, যেটাকে ইংরেজিতে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম। তোমরা প্রথম পত্রের কোষ বিভাজন অধ্যায়ে আমরা হোমোলোগাস ক্রোমোজোম সম্পর্কে আলোচনা করেছিলাম। লেপটিন জাইগোটিন উপপর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোম গুলা জোড়া বাঁধার ফলে সিনাস বাইভ্যালেন্ট ঘটেছিল, খেয়াল আছে কিনা বলো? সেরকম এ এবং বি দুইটি হোমোলোগাস ক্রোমোজোম, সমসমস্ত ক্রোমোজোম যখন থাকবে তখন এর মধ্যে অবস্থানকারী জিন তথা এলিল একটিকে অপরটির এলিল বলা হবে। তাহলে আমরা এলিল কি বললাম? সমসমস্ত ক্রোমোজোমে কোন নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী জিন দুইটার একটিকে অপরটির এলিল বলা হয়। এ বি সমসমস্ত ক্রোমোজোম, নির্দিষ্ট লোকাস হলো এটা, তাতে অবস্থিত এই ক্যাপিটাল টি এর এলিল, এটা হোমোলোগাস ক্রোমোজোম, এবং এই ক্যাপিটাল টি স্মল টি এর এলিল, এটা লোকাসে অবস্থিত স্মল টি, এই লোকাসে অবস্থিত স্মল টি, এই স্মল টি এর এলিল। তাহলে এলিল দুটি কি বললাম? সমধর্মী হতে পারে, একই রকম হতে পারে, এলিল দুটি ভিন্ন রকম হতে পারে। তাহলে যখন এলিল দুটি সমধর্মী হবে, ক্যাপিটাল টি এরকম, এক্ষেত্রে হবে ক্যাপিটাল টি স্মল টি, এক্ষেত্রে হবে স্মল টি। এই দুটি এলিল একই ধরনের, এটা কিন্তু ভিন্ন ধরনের, একটা হলো ক্যাপিটাল টি, একটা হলো স্মল টি। তাহলে এলিল কি? ক্লিয়ার কে? তাই বলো। আবারও বলতেছি, সমসমস্ত ক্রোমোজোমের কোন একটি নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী জিন দুটির একটিকে অপরটির এলিল বলা হয়। ক্যাপিটাল টি এর এলিল, ক্যাপিটাল টি এর এলিল, স্মল টি এর এলিল। এলিল দুটি সমধর্মী একই রকম হতে পারে, এলিল দুটি ভিন্ন প্রকৃতির হতে পারে। যেমন গিনিপিগ কালো বর্ণের জন্য দায়ী জিন ক্যাপিটাল ভি। তাহলে ক্যাপিটাল বি ক্যাপিটাল থাকলে সেটা হলো একই ধরনের জিন দিয়ে গঠিত, আবার ক্যাপিটাল বি স্মল বি এরকম হলে সেটা হলো ভিন্নধর্মী এলিল, এরকম হতে পারে। স্মল বি হলো বাদামি, আবার বাদামি হলে এরকম হতে পারে। তাহলে এলিল সমধর্মী ভিন্নধর্মী হতে পারে। আমরা যাব এরপরে হোমোজাইগাস। হোমোজাইগাস কি? কোন জীবে কোন একটি বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য জিন দুটি তথা এলিল দুটি যদি একই ধরনের হয় তাকে বলা হবে হোমোজাইগাস। এই ক্ষেত্রে খেয়াল করো, ক্যাপিটাল টি এর কারণে লম্বা, ক্যাপিটাল টি যদি লম্বা হয় এটা, তাহলে এটাও লম্বা, তাহলে এই জীবটা হবে কি? লম্বা। তাই বলছে কোন জীবে কোন একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন দুটি যদি একই রকমের হয় তাহলে তাকে বলা হবে হোমোজাইগাস। এটা টি, ক্যাপিটাল টি, হোমোজাইগাস লম্বা মানে পিওর লম্বা। এক্ষেত্রে আছে স্মল টি, জিন তথা এলিল দুটি একই ধরনের। এই টি মানে হলো খাটো, তাহলে এই টি হলো খাটো। যখন এই রকম হবে তখন এই জীবটা হবে কি? পিওর খাটো, মানে হোমোজাইগাস খাটো।
এই খাটোর মধ্যে কোনো ভেজাল নেই, তাহলে হোমোজাইগাস কি ক্লিয়ার কিনা? এখন যাব আমরা হেটারোজাইগাস। কোন জীবের কোন একটি বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য জিন দুটি যদি একটি আরটি বিপরীত হয়, ভিন্নধর্মী হয়, তাকে বলা হবে হেটারোজাইগাস। কোন জীবের কোন একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন দুটি যদি অসম প্রকৃতির হয়, মানে ভিন্ন প্রকৃতির হয়, তখন তাকে বলা হবে হেটারোজাইগাস। যেমন এ ক্রোমোজোমের মধ্যে ক্যাপিটাল ভি টি আছে, আর ভির মধ্যে আছে স্মল টি। এই ক্যাপিটাল টি স্মল টি মিলিত হয়ে যে জীবটা হলো, সে জীবটার মধ্যে ক্যাপিটাল টি আছে, স্মল টি আছে। তাহলে এই জিন দুইটা একটা একটা বিপরীত, অসম প্রকৃতির, সম প্রকৃতির না। এই জন্য এটাকে বলা হচ্ছে হেটারোজাইগাস। এটাকে বলা হচ্ছে হেটারোজাইগাস। যেমন ক্যাপিটাল ভি স্মল ভি, কালো এবং বাদামি দুইটা বৈশিষ্ট্য এখানে আছে। এটা হলো জিন দুইটা ভিন্ন প্রকৃতির, এই জন্য একে বলা হচ্ছে কি? হেটারোজাইগাস। তাহলে হেটারোজাইগাস কি ক্লিয়ার কিনা তাই বলো। এরপরে আমরা জানবো প্রকট বৈশিষ্ট্য এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে যদি আমরা ক্রস করাই, তাহলে যে বৈশিষ্ট্যটা প্রথম বংশধরে প্রকাশ পাবে সেটাকে বলা হচ্ছে কি? প্রকট বৈশিষ্ট্য। তাহলে আমরা প্রকট বৈশিষ্ট্য এদিকে একটু খেয়াল করি। এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস করানো হলে F1 জনতে, তার মানে প্রথম বংশধরে যে বৈশিষ্ট্যটি প্রকাশ পাবে সেটা হলো প্রকট বৈশিষ্ট্য। যেমন তোমার দাদা এবং দাদি দুইজনের মধ্যে বিয়ে হয়েছে, তাদের ক্ষেত্রে আমরা এটা উদাহরণ দিয়ে বোঝাবো। ধরো তোমার দাদা লম্বা, তোমার দাদি হলো খাটো। তাহলে তোমার যদি দাদা হয় লম্বা, তাহলে সে ক্যাপিটাল টি এরকম ধরলাম। তোমার দাদি হলো খাটো, সে হলো এরকম। তোমার দাদা লম্বা মানে বিশুদ্ধ লম্বা, পিওর লম্বা, তার মানে হোমোজাইগাস লম্বা। আমরা আগেই বলছি জিন দুটি একই ধরনের হলে হোমোজাইগাস। তাহলে তোমার দাদা হলো হোমোজাইগাস লম্বা, তোমার দাদি হলো হোমোজাইগাস খাটো, তার মানে বিশুদ্ধ খাটো। এটা পুরুষ চিহ্ন তোমরা জানো, সপ্তম অধ্যায় পড়ছো, নগ্নবীজি আবৃত্তিবীজি গোত্র পড়তেছে প্রথম পত্রে। এটা হলো স্ত্রী, চিহ্ন দিয়েছি। তাহলে তোমার দাদা ক্যাপিটাল টি স্মল টি, এর জায়গা থেকে একটা গ্যামেট আসলো, গ্যামেটটা হলো স্মল ক্যাপিটাল টি। তোমার দাদির কাছ থেকে আসলো আরেকটা গ্যামেট, সেটা হলো স্মল টি। তার দাদার কাছ থেকে আসলো যেটা ক্যাপিটাল টি, দাদির কাছ থেকে যে গ্যামেটটা আসলো সেটা হলো স্মল টি। তাহলে তোমার দাদা দাদির গ্যামেট, এদের মধ্যে যে সংকরায়ন হলো, মিলন হলো, মিলনের ফলে F1 যৌন সৃষ্টি হলো তোমার বাবা চাচা ফুপুরা। তাহলে F1 যৌন মানে প্রথম বংশধর, এটা হলো তোমার বাপ চাচা ফুফু। তাহলে প্রকট বৈশিষ্ট্য হলো এখন তোমার বাবা চাচা ফুফু F1 যৌনের সন্তান জীব কি ধরনের হবে? লম্বা হবে না খাটো হবে? প্রশ্ন বলো। দাদা লম্বা, দাদি খাটো, তোমার বাপ চাচা ফুফুরা সাধারণত কেমন হবে? দেখো, দাদার ক্যাপিটাল টি প্রকট জিন, দাদির স্মল টি প্রচ্ছন্ন জিন। প্রকট মানে ক্যাপিটাল, ছোট হাতের মানে প্রচ্ছন্ন। তাহলে এইখানে ক্ষেত্রে তোমার দাদার কাছ থেকে যখন ক্যাপিটাল টি আসলো, তোমার দাদির কাছ থেকে যখন স্মল টি আসলো, তখন তোমার বাপ চাচা ফুফু যারা হলো তারা কিন্তু সবাই লম্বা হবে। কিন্তু কি ধরনের লম্বা হবে?
হেটারোজাইগাস লম্বা, হেটারোজাইগাস লম্বা। কারণ তোমার বাপ চাচা ফুপুরা কেউ হোমোজাইগাস লম্বা হবে না, কারণ এই ক্ষেত্রে ক্যাপিটাল টি এবং স্মল টি আছে, তোমার দাদার জিনও আছে, তোমার দাদির জিনও আছে, কিন্তু ক্যাপিটাল টি এর ক্ষমতা বেশি, প্রকটতা বেশি। এই জন্য ক্যাপিটাল টি তার ক্ষমতা দেখানোর কারণে তোমার বাপ চাচা ফুপুরা সবাই লম্বা হচ্ছে, এবং সেটা হলো হেটারোজাইগাস লম্বা। তাহলে তোমার বাপ চাচা ফুপু এরা সবাই হেটারোজাইগাস লম্বা হচ্ছে। তাহলে হেটারোজাইগাস আমরা আগেই পড়ছি, এখন আমরা জানবো প্রকট বৈশিষ্ট্য কি। তাহলে এক জোড়া বিপরীতধর্মী লম্বা খাটো ক্রস করানোর ফলে F1 জনুতে যে বৈশিষ্ট্যটি প্রকাশ পায়, লম্বা প্রকাশ পায়, এটাকে বলা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। তাহলে F1 জনুতে ক্যাপিটাল টি স্মল টি লম্বা খাটো দুইটা জিনই আছে, কিন্তু প্রকাশ পাবে একটি, কোনটা? ক্যাপিটাল টি লম্বা, সেটাই হলো প্রকট বৈশিষ্ট্য। তাহলে আমরা এখন যাব প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে কাকে বলে? ক্যাপিটাল টি লম্বা বৈশিষ্ট্য প্রকাশ করলো, স্মল টি এর সাথে আছে, এটা কি ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে নাকি? না, স্মল টিটা নষ্ট হবে না। ক্যাপিটাল টি এর সাথে স্মল টি একত্র অবস্থান করবে, ক্যাপিটাল টি তার ক্ষমতা দেখাবে, কিন্তু স্মল টি চুপচাপ বসে থাকবে, সে ধ্বংস হবে না, নষ্ট হবে না। মেন্ডেল বলছে সে পাশাপাশি অবস্থান করবে। তাহলে যে F1 জনিতে বৈশিষ্ট্য প্রকাশ করতে পারলো না, কে? স্মল টি, সে হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, রেসিসিভ ক্যারেক্টার। তাহলে রেসিসিভ ক্যারেক্টার তার মানে আমরা বলবো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য যে এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরণ ঘটালে F1 জনুতে তথা প্রথম বংশধরে যে বৈশিষ্ট্যটি প্রকাশ পায় না, সেটাকে বলা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, রেসিসিভ ক্যারেক্টার। স্মল টি যেটা তোমার দাদির কাছ থেকে আসছে, সেটা হলো এখানে প্রচ্ছন্ন, রেসিসিভ। তোমার দাদা দাদির জিন একত্র হইয়া তোমার বাপ চাচার মধ্যে আছে, দাদির জিন এখানে নষ্ট হয় নাই, মিশ্রিত হয় নাই, দূষিত হয় নাই, পাশাপাশি অবস্থান করছে, যদিও একটা প্রকাশ পাইছে ক্যাপিটাল টি। এই ক্যাপিটাল টি হলো প্রকট জিন, এই কারণে যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তার নাম হলো প্রকট বৈশিষ্ট্য। স্মল টি এক্ষেত্রে হলো প্রচ্ছন্ন জিন, যেটা প্রকাশ পায় না সেটা হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে আমাদের প্রকট বৈশিষ্ট্য এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ক্লিয়ার কিনা বলো। এরপরে আমরা যাব ফিনোটাইপ এবং জিনোটাইপ, দুইটা শব্দ। ফিনোটাইপ খুব গুরুত্বপূর্ণ শব্দ দুইটা। ফিনোটাইপ কি, জিনোটাইপ কি? আসলে একটা মানুষ দেখে তুমি বলতেছ লম্বা, একটা গিনিপিগ দেখে কালো বর্ণ বলতেছ, একটা ফুল দেখে লাল গোলাপি বলতেছ, কিন্তু কেন লাল গোলাপি, কেন কালো, কেন লম্বা? প্রশ্ন জাগে না? তাহলে প্রথমে আমরা যাব ফিনোটাইপ। ফিনোটাইপ কোন জীবের বাহ্যিক যে বৈশিষ্ট্য সেটাকে বলা হয় ফিনোটাইপ। কোন জীবের বাহ্যিক বৈশিষ্ট্যকে বলা হচ্ছে তার ফিনোটাইপ। এই একটা জীব ধরো, এটা বাহ্যিক সবুজ কালার, এটা হলো তার বাহ্যিক বৈশিষ্ট্য। তাহলে ফিনোটাইপ হলো কোন জীবের বাহ্যিক বৈশিষ্ট্য যেটাকে বোঝানো হয় লক্ষণ, যেটাই হলো ফিনোটাইপ। তোমার দাদা লম্বা, এটা হলো বাহ্যিকভাবে তুমি দেখে বুঝতেছ লম্বা। তোমার দাদি খাটো, এটাও বাহ্যিকভাবে দেখে বুঝতেছ। এই যে জীবের বাহ্যিক যে বৈশিষ্ট্য লক্ষণ, সেটাকে বলা হচ্ছে ফিনোটাইপ। একটা গিনিপিগ কালো বর্ণের, বাহ্যিকভাবে দেখে বোঝা যায়, একটা গিনিপিগ বাদামি বর্ণের, সেটাও তার বাহ্যিক লক্ষণ। তাহলে ফিনোটাইপ হলো কোন জীবের যে বাহ্যিক লক্ষণ বৈশিষ্ট্য, সেটাকে বলা হচ্ছে ফিনোটাইপ। ফিনোটাইপটা প্রকাশ পায় মূলত জিনোটাইপের কারণে।
আমরা যাব জিনোটাইপ কি। জিনোটাইপ, জিনোটাইপ শব্দটা জিন, কোন জীবের জিনগত বৈশিষ্ট্যকে বলা হয় জিনোটাইপ। কোন জীবের জিন যুগল, মানে জিনগুলো সবসময় জোড়া জোড়া থাকে। ক্যাপিটাল টি একটা জিন, আরেকটা ক্যাপিটাল টি আছে, এই জোড়া জোড়া না থেকে বৈশিষ্ট্য প্রকাশ করবে না। স্মল টি খাটো, আরেকটা স্মল টি আছে, তাহলে দুইটা স্মল টি থাকার কারণে খাটো বৈশিষ্ট্য প্রকাশ করবে। তাহলে এই জিনোটাইপ হলো কোন জীবের জিনগত বৈশিষ্ট্যকে বলা হয় জিনোটাইপ। তোমার দাদা লম্বা, কোন জিনের কারণে? টি জিনের কারণে। তাহলে তোমার দাদার জিনোটাইপ কি দাঁড়াবে? ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি। তোমার দাদি খাটো, কোন জিনের কারণে? টি জিনের কারণে। তাহলে তোমার দাদির জিনোটাইপ দাঁড়াবে কি? ক্যাপিটাল টি, স্মল টি, স্মল টি। এটা তাহলে জিনোটাইপ হলো জীবের জিনগত বৈচিত্র্য, জিন যুগল দ্বারা নিয়ন্ত্রিত বৈশিষ্ট্যকে বলা হয় জিনোটাইপ। একটা গিনিপিগ কালো বর্ণ, বি জিনের কারণে, তাহলে কালো বৈশিষ্ট্য প্রকাশ করবে ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি এর কারণে। আরেকটা গিনিপিগ বাদামি, সেটা বি জিনের কারণে। বি এবং বি দুইটা জিন যদি একসাথে থাকে তাহলে বাদামি বৈশিষ্ট্য প্রকাশ করবে। এই হলো জিনোটাইপ এবং ফিনোটাইপ। এইটুকু তোমাদের ক্লিয়ার কিনা তাই বলো। এরপরে আমরা যাব অপত্য বংশধর। অপত্য বংশধর মানে তোমার দাদা দাদি থেকে বিয়ের পর তোমার যে বাপ চাচা ফুফুরা হলো, এরা হলো ফার্স্ট জেনারেশন, প্রথম বংশধর। দুইটা জীবের মধ্যে ক্রস করার পরে যে জীবটা পেলাম সেটা হলো কি? প্রথম বংশধর। আবার এই দুইটা জীবের মধ্যে ধরো ক্রসের পরে আরেকটা জীব আমরা পেলাম, সেটা হলো কি? দ্বিতীয় বংশধর। তাহলে তোমার দাদা দাদির কাছ থেকে তোমার বাপ চাচা ফুফুরা হলো, এটা হলো ফার্স্ট জেনারেশন। তোমার বাপ চাচা ফুফুরা বিয়ের পর তোমরা চাচাতো ভাই বোন যারা হলা, তোমাদের জেনারেশন যেটা, সেটা হলো দ্বিতীয় বংশধর, তথা হলো F2 জেনারেশন। এটা হয়ে গেল। এরপরে যাব আমরা মনোহাইব্রিড এবং ডাইহাইব্রিড ক্রস। মনোহাইব্রিড, মনো মানে এক, হাইব্রিড মানে সংকরণ। এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস করানো হলে তাকে বলা হবে মনোহাইব্রিড ক্রস। মনোহাইব্রিড ক্রস, মনো মানে এক, হাইব্রিড মানে সংকরণ। এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস করালে তাকে বলা হবে মনোহাইব্রিড ক্রস। যেমন লম্বা খাটো, কালো ক্রস বাদামি, এরকম এটার বিপরীত এটা, এক জোড়া এদের মধ্যে ক্রস করানো কে বলা হবে মনোহাইব্রিড ক্রস। মেন্ডেল যে সূত্র আবিষ্কার করেছিলেন দুইটি, তার প্রথম সূত্রটি মনোহাইব্রিড ক্রসের ক্ষেত্রে প্রযোজ্য। সে এক জোড়া লম্বা খাটো মটরশুটির মধ্যে ক্রস করাছিল এবং তার ফলাফল সে পরীক্ষা করে F2 জেনারেশনে 4টা জীব পায়, যার অনুপাত পাইছিল 3:1। তাহলে 3টা পেয়েছিল লম্বা আর একটা পেয়েছিল খাটো। 3টি লম্বা আর একটি খাটো, এই অনুপাত পান। এটা হলো মনোহাইব্রিড ক্রস। মনোহাইব্রিড ক্রস। ডাইহাইব্রিড ক্রস, ডাই মানে দুই, হাইব্রিড মানে সংকরণ। তাহলে দুই জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস করানো হলে তাকে বলা হবে ডাইহাইব্রিড। তাহলে দুই জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস করানো হলে তাকে বলা হবে ডাইহাইব্রিড। একটা মটরশুটি গাছ যার বীজ ছিল গোলাকার এবং হলুদ বর্ণের, আরেকটা মটরশুটি গাছ যার বীজ ছিল কুঞ্চিত এবং সবুজ। এই গোলাকারের বিপরীতে কুঞ্চিত, হলুদের বিপরীতে সবুজ, এরকম দুই জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে যখন ক্রস করানো হয়
তখন তাকে বলা হয় ডাইহাইব্রিড ক্রস। ডাইহাইব্রিড অনেকগুলা বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে ক্রস করা হয়, তাকে বলা হয় কি পলিহাইব্রিড। মেন্ডেল যে দ্বিতীয় সূত্র আবিষ্কার করেছিল, সে সূত্রটি এই ডাইহাইব্রিড ক্রসের ক্ষেত্রে প্রযোজ্য। ডাইহাইব্রিড ক্রসের ক্ষেত্রে প্রযোজ্য। এবং এই ডাইহাইব্রিড ক্রসের ক্ষেত্রে দ্বিতীয় সূত্রে সে অনুপাত পেয়েছিল 9:3:3:1। তাহলে মেন্ডেলের প্রথম সূত্রের অনুপাত দাঁড়াইছিল 3:1, আর দ্বিতীয় সূত্রে 16টি জীব উৎপন্ন হয়, যার অনুপাত দাঁড়ায় 9:3:3:1। তাহলে দুইটা সূত্রের অনুপাত তোমরা জানলা। এ হলো জিন তত্ত্ব করতে যে কতিপয় শব্দের ব্যাখ্যা আমরা জানলাম। এরপরে টেস্ট ক্রস, ব্যাক ক্রস দুইটা শব্দ আছে, এটা তোমাদের আমি এখন পড়াবো না। সূত্র দুটি যখন পড়ানোর পরে আমরা টেস্ট ক্রস এবং ব্যাক ক্রস পড়াবো। তাহলে আজকে আমরা যেটুকু আলোচনা করলাম এটুকু তোমাদের ক্লিয়ার কিনা, বুঝতে পারছো কিনা? আজকে আমরা জিন তত্ত্বের প্রাথমিক ধারণা দিলাম। মেন্ডেলের সূত্র পড়তে গেলে যা যা লাগবে সেটা আমরা জানলাম। বংশগতি কি, বংশগতি বিদ্যা কি, মেন্ডেল কে ছিলেন, তার অবদান, মেন্ডেলবাদ কি, মেন্ডেলিজম কি, মেন্ডেলের জীবন কাহিনী, জিন তত্ত্ব পড়তে যে শব্দগুলো লাগবে প্রতিটি শব্দের ব্যাখ্যা মোটামুটি জানতে চেষ্টা করলাম। তাহলে আমাদের আজকে এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা মেন্ডেলের সূত্র, দুটি সূত্র, একটি প্রথম সূত্র যার নাম পৃথকীকরণ সূত্র, আর একটি হলো দ্বিতীয় সূত্র যার নাম স্বাধীনভাবে মিলনের সূত্র, এই দুটি সূত্র পড়াবো। আজকের মতো ক্লাস শেষ। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।